নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোথাও গিয়ে এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বিহারে ভোটার অধিকার যাত্রা সেটার থেকে বেরোতে পারলেন না। সেটা মিটে গিয়েছে 1 সেপ্টেম্বর, তার শেষ দিন হয়ে গিয়েছে, কিন্তু 15 দিন বাদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণিয়াতে যখন গেলেন বিহারের সভা করতে, সেখানেও তিনি ভুলতে পারলেন না রাহুল গান্ধীর যে ভোটার অধিকার যাত্রা। তার কারণ বারংবার তিনি বললেন যে এইখানে রাহুল গান্ধী এসেছিলেন, রাহুল গান্ধী এখন কেন এত কথাবার্তা বলছেন, তার কারণ অনুপ্রবেশকারীদের আমরা এই এসআইআর এর মাধ্যমে বিহারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছি। যদিও এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছিল যে কতজন অনুপ্রবেশকারী এবং কোথা থেকে তারা এসেছেন, যাদের নাম বিহারের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, তারা কোথা থেকে এসেছিলেন, তারা মায়ানমারের মানুষ, তারা বাংলাদেশের মানুষ, কোথা থেকে তারা এসেছিলেন, কোথাকার অনুপ্রবেশকারী তারা, যাদের নাম বিহারের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া গেল, তেমন কোনো প্রশ্ন ইলেকশন কমিশন তার জবাব দিতে পারেনি। কিন্তু একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি রাহুল গান্ধীর কথা বারংবার নাম না করে হলেও একদম ইঙ্গিত করে বললেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি তার সমস্ত যে বক্তব্য সেটা রাখলেন কোথায় দাঁড়িয়ে, একটা সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে। কোন সীমান্তবর্তী এলাকা? পূর্ণিয়াতে কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে রাহুল গান্ধী বাইক চালিয়েছিলেন, বাইক র্যালি করেছিলেন বুলেট নিয়ে, এবং সেটা নিয়ে রীতিমতন একটা বিশাল জনপ্রিয়তা লাভ করেছিলেন রাহুল গান্ধী। সেখানকার পূর্ণিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট এমপি রয়েছেন, তার নিজের বাইক নিয়ে, একদম পাপ্পু যাদবের বাইক নিয়ে তিনি বাইক র্যালি করেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু রীতিমতন একটা বিশাল রেসপন্স পেয়েছিলেন। ভোট চোর গাদ্দি চোর, এই যে স্লোগানটা সারা বিহারে ছড়িয়ে পড়েছিল, সেটা কিন্তু সেই পূর্ণিয়া থেকেই মূলত শুরু হয়েছিল বলা যেতে পারে। তার কারণ পূর্ণিয়া সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই এসআইআর এর ফলে। তার কারণ পূর্ণিয়া যে জায়গাটা, সেটা বিহারের মানচিত্রে সম্পূর্ণ সীমান্তবর্তী একটা এলাকা। এবং আপনাদের মনে থাকবে, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বারংবার বেরোচ্ছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বারংবার বেরোচ্ছে যে সীমান্তবর্তী এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায় এবং তার সঙ্গে অন্তর্জ সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এই সমস্ত মানুষদের নাম বাদ যাচ্ছে বিশাল পরিমাণে। সুতরাং তারা এফেক্টেড হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজটা করলেন সেটা কতটা সঠিক, যে সীমান্তবর্তী এলাকা পূর্ণিয়াতে দাঁড়িয়েই তিনি সভা করলেন এবং বললেন যে সেখানে নাকি ঘুষপেটিয়া, এই যে সব বাক্যবন্ধ ব্যবহার করলেন, এই শব্দবন্ধ ব্যবহার করলেন, কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেতে পারে ভারতীয় জনতা পার্টি আবারও বিহারের ভোটে। ঠিক এই কারণে সেটা কিন্তু দেশে ওয়াকিবহাল মহল মনে করছে। অন্যান্য বিভিন্ন বিষয়েও একদম রাহুল গান্ধীর কথা টেনে আনলেন। তিনি কি কি বিষয় বললেন সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে বিহার ভোট যত এগোচ্ছে, এনডিএ এবং আইএনডিএ জোটের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তখন 2020 সালে এই আইএনডিআই জোট, তখন আইএনডিআই নামটা হয়নি, কিন্তু একদম আমরা দেখতে পেয়েছিলাম যে 110টা আসন পেয়েছিল তারা এবং 122টা আসন পেয়েছিল এনডিএ। তাই জন্য নীতিশ কুমার এই 12টা আসনের ব্যবধানের জন্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রী। গত 5 বছর ধরে বিহারে বিজেপি সরকার চলছে। সেই জায়গা থেকে এবার কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়ার যে জায়গাটা নেই, সেটা বুঝিয়ে দিচ্ছেন তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা। তার মধ্যেই হয়ে গিয়েছে বিহারে এসআইআর। কিন্তু এসআইআর এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটালেন এই রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জুটি, সেটা কিন্তু অভূতপূর্ব একটা ছবি। 15 দিন ব্যাপী বিহারের বিভিন্ন জেলায় চষে ফেলেছিলেন তারা, এবং গাড়ি নিয়ে যাত্রা, এবং গাড়ি নিয়ে যাত্রা বলতে ইনফর্মাল যাত্রা, একদম একদম যেখানে জনতার ভিড় দেখছেন সেখানেই রাহুল গান্ধী মাইক নিয়ে অ্যাড্রেস করতে শুরু করে দিচ্ছেন, একদম মানুষকে টেনে আনছেন তার গাড়ির উপরে। এই ধরনের যে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে বিহার ভোটে। এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধীকে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম মাখানা যে চাষ হয়, মাখানা চাষের একদম খেতে তিনি ঢুকে গিয়েছিলেন, সেখানে প্যান্ট গুটিয়ে রীতিমতন তিনি জলের মধ্যে নেমে পড়েছিলেন। সেই ছবি খুব ভাইরাল হয়েছিল। কিন্তু সেখানে তিনি জিজ্ঞেস করেছিলেন কৃষকদের যে এই মাখানা চাষ করে আপনারা কত টাকা রোজগার করেন, আপনারা কত টাকা আপনাদের খরচ হয় এবং কত টাকা আপনারা লাভ করেন, বিভিন্ন কিছু জিজ্ঞেস করেছিলেন। কিন্তু সেইটা নিয়ে আজকে প্রধানমন্ত্রী একটা টিপ্পणी কাটলেন। সেটা আগে দেখুন, তারপর আসছে অনুপ্রবেশকারী প্রসঙ্গটায়। साथियों, बिहार के किसानों के पास आय का एक साधन मखाने की खेती भी रहा है, लेकिन पिछली सरकारों ने मखाने की भी उपेक्षा की और मखाना किसानों की भी उपेक्षा की। और मैं दावे से कहता हूं, ये जो आजकल यहां आकर के चक्कर काटते हैं ना, उन्होंने मेरे आने से पहले मखाना का नाम भी नहीं सुना होगा।
আপনারা দেখলেন প্রধানমন্ত্রী বলছেন যে মাখানা নাকি রাহুল গান্ধী চিনতেনই না আগে, যেখানে মাখানা আমাদের ভারতীয় সংস্কৃতির একদম একটা অবিচ্ছেদ্য অংশ। যে কোনো বাড়িতে যখন ঠাকুর পুজো হয় তখন মাখানা তো দেখাই যায়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য রাহুল গান্ধী এটা জানতেন না। আচ্ছা, সেটাও বাদ দিলাম, কিন্তু এর পরের যে বক্তব্যটা সেটা কিন্তু বিহার ভোটে ছাপ ফেলবে, এটা এই মুহূর্তে অবশ্যম্ভাবী। তাই তার কারণ 2024-এর ভোটের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে দেশের প্রধানমন্ত্রী বারংবার বলছেন যে ঘুসপেটিয়া এইটাতে দেশ ভরে গিয়েছে, কিন্তু সেটার ফলে আমরা কি দেখতে পেয়েছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 240 পার করতে পারেনি। প্রত্যেকটা রাজ্যে গিয়ে একই বক্তব্য তিনি রেখেছিলেন যে ইলিগাল মাইগ্রেন্টস দেশে ঢুকে পড়েছে, সেই সমস্ত আমাদেরকে বের করতে হবে। পশ্চিমবঙ্গে এসেও তিনি এই সমস্ত বলেছিলেন, কিন্তু সেইটার ফল কি হলো? 240 বের করতে পারলো না ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গা থেকে এই বছর আবার যখন বিহার ভোট এগিয়ে আসছে, তখন পূর্ণিয়া জেলাতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। কারণ পূর্ণিয়া ইটসেলফ একটা কিন্তু সীমান্তবর্তী এলাকা, এবং সীমান্ত দিয়েই রীতিমতন ইলিগাল মাইগ্রেন্টস ঢুকছেন বিহারের মধ্যে, সেটা প্রধানমন্ত্রী মিন করতে চাইছে। আচ্ছা, এবার আপনাদের বোঝার দরকার ডেমোগ্রাফিক্যালি পূর্ণিয়া যে জায়গাটা কিংবা বিহারের সঙ্গে কোন কোন রাজ্যের বর্ডার যুক্ত রয়েছে। বিহারের সঙ্গে আসামের বর্ডার যুক্ত রয়েছে, বিহারের সঙ্গে ঝাড়খণ্ডের বর্ডার যুক্ত রয়েছে, বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার যুক্ত রয়েছে। এবার তাহলে তিনটে এই যে রাজ্য, সেই জায়গাগুলো থেকে তাহলে রীতিমতন ইলিগাল মাইগ্রেন্টস ঢুকছে, এইটা যদি তার বক্তব্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেটা বিরোধীরা বারংবার বলে আসছে যে সীমান্ত, দেশের সীমান্ত রক্ষা করার কাজ কার? দেশের সীমান্ত রক্ষা করার কাজ তো একদম অমিত শাহের ডিপার্টমেন্ট বিএসএফ এর। তাহলে সেইখান থেকে বাইরের দেশ থেকে মানুষ ঢুকছে কিভাবে? বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে কিভাবে? কিংবা মায়ানমার থেকে মানুষ ঢুকছে কিভাবে? বা রোহিঙ্গা সেই যে সমস্যাটা, সেটা এখনো পর্যন্ত ঘটছে কি করে? তার কারণ বিহারে তো গত 20 বছর ধরে নীতিশ কুমারের সরকার চলছে, এবং তার মধ্যে এই বিহারে গত 11 বছর ধরে তো একদম গাঠবন্ধন সরকার চলছে। তার মধ্যে দুবার যদিও নীতিশ কুমার এদিক ওদিক করেছেন তেজস্বী যাদবের সঙ্গে একটা জোট সঙ্গী হিসাবে পেয়ে, কিন্তু সেটা কয়েকদিনের জন্য মাত্র। 17 সালে 18 সালে একবার করেছিলেন, 22 সালে 23 সালে একবার করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে আবার আমরা দেখেছি কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরেছেন, অমিত শাহের হাত ধরেছেন নীতিশ কুমার। তাই নীতিশ কুমারকে তো জিজ্ঞেস করা উচিত যে আপনার রাজ্যে এত ঘুসপেটিয়া ঢুকছে কি করে? যদি পশ্চিমবঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করা হয় যে অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবঙ্গে, তাহলে সেই ক্ষেত্রে তো একদম সরাসরি বিহারের ক্ষেত্রে নীতিশ কুমারকে প্রশ্নটা করা উচিত। সেটাই কিন্তু এই মুহূর্তে মনে করছে দেশের যারা বিরোধী দলনেতা রয়েছেন তারা, এবং অন্যান্য পার্টির পক্ষ থেকেও কিন্তু এই প্রশ্ন করা হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী পূর্ণিয়াতে দাঁড়িয়ে, যেটা একদম সীমান্তবর্তী এলাকা, যেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে দাঁড়িয়ে যে কথাটা বললেন, একদম অনুপ্রবেশকারী এই যে বিষয়গুলো তুলে ধরলেন, তাতে নিজের পায়ে আখেরে নিজেই কুড়ুল মারলেন, তেমনই কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে, তেমনই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। এবং আমরা কিন্তু বারংবার যে কথাটা নিয়ে চর্চা করছি, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে এই মুহূর্তে। তার কারণ এসআইআর এর মাধ্যমে যে 65 লক্ষ মানুষের নাম বিহার থেকে বাদ চলে গিয়েছে, তার মধ্যে অন্যতম একটা বেশি সংখ্যক মানুষ যেখানে এফেক্টেড হয়েছেন, সেটাই কিন্তু সীমান্তবর্তী এলাকা। এবং সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাস রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের, অন্তজ সম্প্রদায়ের মানুষদের বাস সীমান্তবর্তী এলাকাটা জুড়েই রয়েছে, যার কারণে তারা বিভিন্ন সময় যখন বন্যা হয় বিহারে, তখন তারা সীমান্ত ছেড়ে অন্যান্য রাজ্যে চটজলদি চলে যেতে পারে। সেই জন্য তারা সীমান্তবর্তী এলাকায় তাদের বসতি স্থাপন করে। সেই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে এফেক্টেড হবে, তাদের ভাবাবেগে আঘাত লাগবে। এবং এই মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি আবারও একদম রীতিমতন এটা কোথাও গিয়ে পক্ষান্তরে বুঝিয়ে দিল যে হিন্দু এবং মুসলিম বা ধর্মের ভিত্তিতে ভোট, সেটাই কিন্তু বিহারেও করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আবারও সেটাই কিন্তু তাদের এক এবং অদ্বিতীয় এজেন্ডা। তার কারণ সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে যদি ঘুসপেটিয়া এই কথাগুলো বলেন দেশের প্রধানমন্ত্রী কিংবা বিজেপি নেতা হিসেবে, সেটা কিন্তু এক এবং অদ্বিতীয় একটাই টার্গেট করছে যে হিন্দু এবং মুসলিমদের মাঝখানে যে বিভাজন, সেই দিক থেকে ভোটটা হবে বিহারে। এবং বিহারে বলাই বাহুল্য যে 20% রয়েছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। সুতরাং অবশ্যই সেই 20% ভোট কিন্তু এই মুহূর্তে ভোট চোর গাদ্দি চোর স্লোগান যারা তুলেছে তাদের দিকেই চলে আসতে পারে। অর্থাৎ আইএনডিআই জোট কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে বিহারে, সেটা বলাই যেতে পারে, তেমনই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। তাই জন্য বারংবার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের শিলান্যাস করে আরো 5 বছর থাকার। কিন্তু বিহারের মানুষ কি চাইছে? বিহারের মানুষ কি আর রাখতে চাইছে এই সরকারকে? আমরা সেটার অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করবো। মুহুর্মুহু ঘটনা বদলাচ্ছে, মুহুর্মুহু প্রেক্ষাপট বদলাচ্ছে বিহার ভোটকে কেন্দ্র করে। অবশ্যই সেই সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখন আপনারা দেখুন যে দেশের প্রধানমন্ত্রী কি বললেন এই অনুপ্রবেশকারী সম্বন্ধে, এবং আপনারা এই বিচার করুন। আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন মতামত। অবশ্যই টপ টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आज जो कांग्रेस और आरजेडी ने न केवल बिहार के सम्मान को खतरा है, बल्कि बिहार की पहचान को भी खतरा है।
आज सीमांचल और पूर्वी भारत में घुसपैठियों के कारण डेमोग्राफी का कितना बड़ा संकट खड़ा हो चुका है। बिहार, बंगाल, असम, कई राज्यों के लोग अपनी बहनों बेटियों की सुरक्षा को लेकर चिंतित है। इसलिए ही मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। लेकिन वोट बैंक का स्वार्थ देखिए, कांग्रेस, आरजेडी और उसके इकोसिस्टम के लोग घुसपैठियों की वकालत करने में जुटे हैं, उन्हें बचाने में लगे हैं और बेशर्मी के साथ विदेश से आए घुसपैठियों को बचाने के लिए ये नारे लगा रहे हैं, यात्राएं निकाल रहे हैं।